কত বড় লাইন! এতক্ষণ দাঁড়িয়ে থাকলে তো আমার কোমরে যন্ত্রণা করবে। মাসে একদিন দোকান করতে আসবো, তাও যদি এত লাইন হয়, কি করে হবে? আরে বুড়িমা, তুমি এত চিন্তা করছো কেন? আরে আমি আছি তো। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি তোমার সব জিনিসপত্র পৌঁছে দেবো। বাবা, তুই এত ভালো ছেলে। আচ্ছা, তাহলে দেখে শুনে পাঠিয়ে দিস, বড় উপকার হয়। বুড়িমা বলছো কি? আরে এখন থেকে আমি তোমার সমস্ত কাজ করে দেব, শুধু তুমি তোমার সমস্ত সম্পত্তি আমার নামে করে দিও। এত কিছু কাজ করছি, কিছু তো একটা দেবে নিশ্চয়ই। এ, তোর মুখে ফুল চন্দন পড়ুক, আমার নাতি আছে, নাতিকে আমি কি দেব তোকে যদি সব দিয়ে দি? হ্যাঁ, তোকে কিছু কাজ করে দিতে হবে না, আমার নাতির বন্ধু রফিকুল সব কিছু করে দেবে। আচ্ছা আচ্ছা বুড়িমা, তুমি রেগে যাচ্ছ কেন? আরে এই পুরোটা দিতে হবে না, অর্ধেকটা অন্তত লিখে দিও। তোকে আমি বললাম কিচ্ছু দেব না, কটা কাজ করে দেবে, তার জন্য ওকে অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে। খালপাড়ের আমার বাড়িটা ছোট হতে পারে, কিন্তু অনেক জমি জায়গা আছে। তার কত দাম জানিস? আচ্ছা আচ্ছা, তাহলে দিতে হবে না, আমিও তোমার কাজ করে দেব না। তোকে কে বলেছে আমার কাজ করে দিতে? সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা। তুই কি ভাবিস আমি অতটাই বোকা? দরকার নেই আমার তোর সাহায্যের, আমি চললুম। আরে কমল, আইটিতে কোথায় যাচ্ছিস রে? তুই আবার ওই দোকানে যাচ্ছিস না তো? দিদি, আমি তো ওই দোকানে সারা মাসে জিনিসপত্র নিতে যাচ্ছি। তুমি কি করে জানলে গো? তুমি কি ওই দোকানে গিয়েছিলে নাকি? হ্যাঁ, আমি ওখান থেকেই ঘুরে আসছি। যা বড় লাইন পড়েছে, এতক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এদিকে বাতের ব্যথা নিয়ে ভুগছি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কোমরে আবার ব্যথা করবে। ও বাবা, তুমি যা বলছো তাতে তো আমাকেও ফিরে যেতে হবে। সেটা এবার তোর ব্যাপার, তুই কি করবি? আমার তো পোড়া কপাল, আমার যা কষ্ট হয় তাই জন্য ফিরে যাচ্ছি। যদি এখন আমার নাতিটা থাকতো, তাহলে সব কিছু সমাধান হয়ে যেত। সব সময় কি নাতিকে টেনে ধরে রাখলে হবে? ওকেও তো বাইরে যেতে দিতে হবে। দেখো তুমি, ও শহরে গেছে বলে আজকে এত বড় একটা চাকরি করছে, তোমার মুখ উজ্জ্বল করেছে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমারও তো বয়স হচ্ছে, কখনো উপরওয়ালার ডাক চলে আসবে কেউ কি বলতে পারে? তখন আমার কি হবে? আমার শেষ ক্রিয়া কার্য কে করবে? দিদি, তুমি তো বেশ ভালোই আছো, কেন এসব অলক্ষণে কথা বলছো? যাও, তুমি বাড়িতে যাও, আমার সাথে কথা বললেই যত উল্টো পাল্টা কথা বলবে। আরে কমলা, রেগে যাচ্ছিস কেন? আমি তো কিছু ভুল কথা বলিনি। না, রেগে যাবে না, একদম তুমি এসব কথা বলবে না। আমিও তো এই গ্রামে একা থাকি, তাতে হয়েছে কি? তুমি আর আমি দুজনে একসাথে কি সুন্দর মিলেমিশে থাকি বলো তো। আচ্ছা আচ্ছা, আর বলবো না, এবার তুই যা, না হইলে আবার লাইন বেড়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি, তুমি সাবধানে বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম করো। শুভেন্দু দাদা আবার কোথায় গেল? কখন থেকে এসে বসে আছি, এখনো তিনি বাড়ি ফিরলেন না। আরে রফিকুল, তুই চলে এসেছিস? আরে আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেল, এই সারা মাসের দোকান করতে গিয়েছিলাম তো। দোকানে বড্ড লাইন। এত লাইন হয় বলি আমি সবার শেষে যাই, তখন আর লাইন থাকে না, ব্যাগ নিয়ে যাই, ব্যাগ ভরে নিয়ে চলে আসি। আমি কি আর তোর মতো সব সময় ফাঁকা বসে থাকি নাকি? আরে আমার কত কাজ তুই নিশ্চয়ই জানিস, তাই এই সময় যেতে হলো। বাবা, কত জিনিসপত্র নিয়ে এসেছো! হ্যাঁ, তা বুড়িমার কেসটা কি হলো? হ্যাঁ হ্যাঁ।
মানে কি বলবো, বুড়িমাকে ভাবলাম ভুলিয়ে ভালিয়ে সম্পত্তিটা নিয়েই নেব, কিন্তু দিল না, আমার সাথে ঝগড়া লেগে গেল। আপনি সম্পত্তি চাইলে কে দেবে? একটা পাগল তার ভালোটা বোঝে। হ্যাঁ, তুই পারবি ওই সম্পত্তি এনে দিতে? হ্যাঁ, তার অর্ধেক তুই নিয়ে নিবি, অর্ধেক আমি নেব। না না, আমি এসব কাজ করতে পারবো না, এগুলো করা উচিত নয়। আরে কি পেয়েছিস ওই বুড়িমাকে সাহায্য করে? কিছুই পাবি না। আজকে আমাকে বললো ওর সম্পত্তি নাতিকে দেবে। তোকে ভালো কথা বলছি, শোন, তাহলে অর্ধেক সম্পত্তি পাবে। বল বল বল। আপনি ভুল কথা বলেননি, আমি ওর জন্য শুধু শুধুই খেটে মরছি, শেষে কিছুই দেবে না। বল আমাকে কি করতে হবে? আমি তোকে একটা কাগজ দিচ্ছি, ওই কাগজে সব কিছু ইংরেজিতে লেখা আছে, আর তোর বুড়িমা বুঝতেও পারবে না। তুই বলবি শহর থেকে ওর নাতি এটা পাঠিয়েছে, এতে টিপসই করে দিতে বলেছে, আর তুই বললে নিশ্চয়ই বিশ্বাস করবে, তারপরেই সম্পত্তি আমাদের। ঠিক আছে দাদা, আমি তাহলে কাজটা করে দেবো। কথা মতো আমার অর্ধেকটা চাই কিন্তু। হ্যাঁ, আরে বুঝলি কমলা, এবার নাতিটা এলে বিয়ে দেব। আমার ইচ্ছে আমি বেঁচে থাকতে থাকতে নাতিটাকে বিয়ে দেব। আরে বিয়ের বয়সও তো হয়ে গেল। দিদি, নাতিটার গলায় কেন বিপদ ঝুলিয়ে দিচ্ছ? একা আছে, ভালো আছে তো, আরো 2-3টে বছর যাক না। বিপদ? যা বলেছিস, এখনকার সব মেয়েরা যা জিনিস বোঝা শক্ত। উপর উপর খুব ভালো, কিন্তু মনে মনে কি আছে বলা যাবে না। তাহলে এত তাড়াতাড়ি চিন্তা ভাবনা করছো কেন? ছেলেটাকে আর কটা বছর শান্তিতে বাঁচতে দাও। ঠিকই বলেছিস, এত তাড়াতাড়ি ওকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা ঠিক হবে না। সাদা সিধে নাতি আমার। আজকে জানিস, আমাদের গ্রামের যে ব্যবসায়ী, কি যেন নাম তার, ভুলে যাচ্ছি। শুভেন্দু তার নাম। তা কি করেছে সে? আমি যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন বলছে আমার সমস্ত কাজ করে দেবে। আমি ভাবলাম খুব ভালো কথা, তারপর বলছে তোমার সব সম্পত্তি আমার নামে লিখে দাও, আমি তোমার খুব খেয়াল রাখবো। আমিও বেশ করে কথা শুনিয়ে দিয়েছি। বেশ করেছো, ওরা মুখো লোক একটা, সব সময় মাথায় বদমাইশি বুদ্ধি। কি করে নিজের সম্পত্তি বাড়ানো যায় শুধু সেই সব চিন্তা ভাবনা। এখন তোমার সম্পত্তির ওপর নজর পড়েছে, তুমি সাবধানে থেকো। ওই লোকটাকে বিশ্বাস নেই। একবার আসুক না, মোর জ্বরটা নিয়ে তেড়ে যাব। সম্পত্তির লোভ সারা জীবনের মতো ছাড়িয়ে দেব। ও তুমি থামো গো, তোমার এরকম কথা শুনে আমার হাসি পাচ্ছে। শুধু কথা নয়, তুমি এমন ভাবে অভিনয় করে বলছো যে কেউ দেখলেই হেসে ফেলবে। আমি তো সারা জীবন এভাবে আনন্দে থাকতে চাই, তার জন্য সব সময় এরকম করি। কি করব, একা মানুষ, নিজেকে ভালো রাখতে গেলে এসব একটু করতেই হবে। আচ্ছা, আজকে বাড়ি গেলাম, দেখি বাড়ির কাজগুলো আস্তে আস্তে করি। বাতের ব্যথাটা বড্ড বেড়েছে, এত ওষুধ খাচ্ছি তাও কমছে না, আর ভালো লাগে না এসব নিয়ে। বুড়িমা, কি করছো? ও, বাতের ব্যথার জন্য পায়ে সেঁক দিচ্ছ বুঝি? আজে রফিকুল, বাতের ব্যথাটা এই কদিন বড্ড বেড়েছে, এত ওষুধ খাচ্ছি তবুও কমছে না, একা কাজকর্ম করতে হচ্ছে। তা তুই এই সময় আমার বাড়িতে এলি, কিছু দরকার আছে নাকি? হ্যাঁ গো বুড়িমা, আজকে সকালে রোহিত এই কাগজপত্রগুলো পাঠিয়েছে শহর থেকে, আর তার সাথে চিঠি লিখে পাঠিয়েছে এই কাগজগুলোতে দিদার টিপসই নিয়ে অতি দ্রুত পাঠিয়ে দিতে। সকালে পাঠিয়েছে?
তাহলে তো সকালেই চলে আসতে হয়। হ্যাঁ, তুই যখন তাড়াতাড়ি চাই। আসলে আমি কাজে গেছিলাম তো, তাই জন্য আসতে পারিনি। তুমি এখন তাড়াতাড়ি টিপসইটা দিয়ে দাও, আমি গিয়ে পোস্ট অফিসে জমা করে দিয়ে আসি। তবু নাতিটা আমায় একটা চিঠি লিখলো না, তোকে দিয়ে বলে পাঠালো আসুক বাড়িতে, তারপরে মজা দেখাচ্ছি। বুড়িমা, এখন খুব কাজের চাপে আছে রোহিত, আর এইসব কাগজপত্র ইংরেজিতে লেখা আছে তো, তাই জন্য আমাকে পাঠালো। আমি যদিও বা অত ভালো করে বুঝি না, মনে হয় কিছু মানে দরকারি কাগজপত্র। তুমি এই টিপসইটা করে দাও না গো, এই দেরি হচ্ছে তো। হ্যাঁ, দে দে। দরকারি সব জিনিস দরকারি কাজ আগে মিটিয়ে ফেলাই ভালো। তুমি কি জানো বুড়ি, এতে স্বাক্ষর করে তুমি কত বড় ভুল করলে? এখন এই সমস্ত সম্পত্তি আমাদের হয়ে গেল, এবার আমি এর অর্ধেক পেয়ে যাব। আমারও তাহলে এখন অনেক সম্পত্তি হবে। রফিকুল, তাড়াতাড়ি যা তাহলে পোস্ট অফিসে কাগজপত্র জমা দিয়ে দে। শহরে যেতে যেতে আবার 2 দিন লাগে। বুড়িমা, আমি তাহলে এখন আসি, তোমার সাথে পরে কথা বলবো। আর যদি কিছু দরকার হয় আমাকে খবর পাঠিও, কেমন? রফিকুলের এই কাজটা হলো কি কে জানে। ঠিকঠাক ভাবে করতে পারলে আমারই লাভ। শিক্ষিত ইংরেজি পড়তে জানে না, আমি হব সবের ভাগিদার। শুভেন্দু দাদা, আপনি যেমন যেমন বলেছেন ঠিক তেমন তেমন ভাবে কাজ করে নিয়েছি। বুড়িমার টিপসই পেয়ে গেছি। বাহ, তুই তো বেশ কাজের ছেলে আছিস। তোর কাজ এখন শেষ, এখন আসতে পারিস। আসতে পারি মানে? আমার ভাগটা আমাকে দাও, আমি তো সব কাগজ নিয়ে এলাম। এবার আমার কাগজগুলো আমাকে দিয়ে দাও। তুই কি আমাকে এতটা বোকা পেয়েছিস নাকি? আমি সব সম্পত্তি আমার নামে লিখে নিয়েছি, তোর নামে একটা কাগজপত্র নেই। লোভ দেখিয়ে তোকে দিয়ে আমি কাজটা করিয়ে নিয়েছি। শুভেন্দু দাদা, আমি তোমাকে বিশ্বাস করে কাজটা করে দিলাম, আর তুমি আমার সাথে বেইমানি করলে। আরে বেঈমান তো তুই বে। আরে বুড়িমা তোকে এত বিশ্বাস করে টিপসই দিয়ে দিল, তুই বিশ্বাসটাই রাখলি না, আবার আমাকে বেঈমান বলছিস। এই বুড়িমাকে তো তুই কেউ ভালোবাসতিস, ভালোবাসা কোথায় গেল, উড়ে গেল। শুভেন্দু দাদা, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। আমি ইংরেজি জানি না বলে তুমি সেটার ফায়দা নিয়ে নিলে। আমি ব্যবসায়ী মানুষ বে। এই তোদের মতো অশিক্ষিতদের দুবার বেচে আবার কিনে নেব। তুই নাকি আমার ভাগিদার হবি, এটা সম্ভব? যেমন আমার কাজ করছিস তেমনই করবি। এবার যদি এই কাজটাও ছেড়ে দিতে চাস তাহলে ছেড়ে দে, আমি নতুন কাজের ছেলে রেখে নেবো, নে না। সবাই ঠিকই বলে, ব্যবসায়ীদের কখনো বিশ্বাস করতে নেই। তারা তাদের লাভ নিয়ে ঠিক বেরিয়ে যাবে, আর সাধারণ মানুষ হাহাকার করবে। তবে এইভাবে কতদিন? ওপরওয়ালা নিশ্চয়ই এর একটা বিহিত করেই ছাড়বে। ওপরওয়ালা আমাকেও ছাড়বে না, কারণ আমিও বেইমানি করেছি। এই রাত দুপুরে আমার কানের কাছে আর জ্ঞান জ্ঞান করিস না, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। অনেক কাজ করে দিয়েছিস আমার। কতদিন পর গ্রামে ফিরছি। গ্রামের সৌন্দর্যটাই আলাদা। চারিদিকে সবুজে ঘেরা, কোনো দূষণ নেই। এখানে থাকলে শরীর সুস্থ থাকবে, কিন্তু কাজ নেই, ওটাই হচ্ছে সমস্যা। এখন দিদিমাকে ডাকি, আমায় দেখে খুব খুশি হবে। দিদিমা, আরে ও দিদিমা, বাইরে এসো, কে এসেছে দেখো। ও মা, তুই এসেছিস? আয় আয়, আমার কাছে আয়। কতদিন পর তোকে দেখছি রে। ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করিস না বল? আগের থেকে কত রোগা হয়ে গেছিস। কই রোগা হয়েছি, আমি তো ঠিক আগের মতোই আছি। তুমি অনেকদিন পর দেখছো বলে তোমার মনে হচ্ছে, আসলে ওসব কিছুই না। তুই হঠাৎ এখন এলি কি করে? তোর তো খুব কাজের চাপ শুনেছিলাম। আমাকে কাল রফিকুল এসে বলে গেল, বলল তুই নাকি চিঠিতে লিখেছিস আর কটা কাগজপত্রে টিপসই নিয়ে যেতে বলেছিস। সব তো কাল সন্ধ্যা এসে করে নিয়ে গেল। এসব আমি কখন বলেছি? আমি তো এখন কোনো চিঠি লিখিনি। নিশ্চয়ই কোনো কিছু ষড়যন্ত্র করছে কেউ। এসব দিদিমাকে জানতে দিলে হবে না, দিদিমা আবার চিন্তা করবে। ব্যাপারটা আমাকেই দেখতে হবে। কি হলো রে, চুপ করে গেলি কেন?
কতদিন পরে এসেছিস, আমার সাথে দুটো কথা বল। হ্যাঁ, বলেছিলাম তো, কিন্তু হঠাৎই তো ছুটি পেয়ে গেলাম, তাই চলে এলাম। কেন, না এলে ভালো হতো নাকি? একটা টাস করে চড় মেরে দেব, বড্ড বেশি বড় হয়ে গেছে, আমার কাছে আসবে না। তুই না এলে আমার এত কিছুর দেখাশোনা করবে কে? এত জমি জায়গা, এই কাল, তোর জন্য আমি কত কিছু রেখে দিয়েছি। আরে দিদিমা, তোমার সাথে একটু মজা করছিলাম। এখন কি আমাকে এখানেই দাঁড় করিয়ে রেখে দেবে নাকি, নাকি ভেতরেও যেতে দেবে কি গো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আয়, তোকে দেখে আনন্দে সবকিছু ভুলেই গেছি। এ রফিকুল, রফিকুল, বাইরে বেরিয়ে আয় বলছি, তোকে আজকে আমি দেখে নেবো, বেরিয়ে আয়। আরে রোহিত যে, কতদিন পর তোর সাথে দেখা রে ভাই। আয় আয় আয়, বুকে আয় ভাই, বুকে আয়। তুই কি মনে করেছিস, হ্যাঁ, তুই সব কিছু করবি আর আমি কিছুই জানতে পারবো না? কালকে সন্ধেবেলায় আমার দিদিমার কাছ থেকে কি কাগজে টিপসই নিয়েছিস আমার নাম করে বল। এ মারিস না ভাই, মারিস না, আমি তোকে সব কিছু সত্যি কথা বলছি। আমি ভুল করেছি রে, তো তার জন্য আমি নিজেও পস্তাচ্ছি। কি হয়েছে তাড়াতাড়ি বল, না হলে কিন্তু তোকে মেরেই ফেলবো। আসলে আসলে আমিও শুভেন্দু ব্যবসায়ীর কাছে কাজ করি, তো ওর নজর তোর দিদিমার সম্পত্তির উপর পড়েছে। ও আমাকে বলেছে দিদিমার কাছ থেকে টিপসই নিয়ে এলে তোকে অর্ধেক সম্পত্তি দেব। উনি আমাকে এমনভাবে বোঝালেন, আমিও করতে রাজি হয়ে গেলাম। ও, তার মানে এখন তুই অর্ধেক সম্পত্তির মালিক। ভালো কথা বলছি, সম্পত্তি ফিরিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বাকিটা শোন না গে। তারপর আমি সই নিয়ে গেলাম শুভেন্দুর বাড়িতে, গিয়ে ওনাকে কাগজটা দিলাম। তারপর উনি আমাকে বলেন, এতে তোর নাম নেই, সব আমার। এইভাবে আমার সাথে ধোঁকা করে এখন সব সম্পত্তি ওর হাতের। ভাই, তোকে আমি নিজের ভাইয়ের মতো ভাবতাম, আর তুই, ছি 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 ছি। আমাকে মাফ কর, আমার জন্য এসব তো হয়েছে, আমি ফিরিয়ে দেবো, তুই আমাকে বিশ্বাস কর। তোকে বিশ্বাস করা ছাড়া উপায়ও নেই, করলাম বিশ্বাস। ছি 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 ছি, ভাবতেও পারছি না তুই। গিন্নি, আরে আবারও আমার সম্পত্তি বেড়ে গেল, ডিগি জিগি ডিগি জিগি। দিন দিন আমার সম্পত্তির পরিমাণ কত বেড়ে যাচ্ছে দেখেছো? অনেক অনেক অনেক। আবার কার সম্পত্তি হাতেই নিলে গো? এইসব কাজে তোমার তুলনা নেই। ওই আমাদের গ্রামের এক বুড়ি আছে না, তা সব সম্পত্তি হাতিয়ে নিয়েছি। গিন্নি গিন্নি, আগে খাবারটা কিন্তু সুস্বাদু হয়েছে, হেভি লাগছে। লেগেছে তো, আরে খাবার সময় অত বক বক করলে তো হবেই, বিষম তো লাগবেই। এই নাও, পানিটা খাও, দেখবে অনেকটা ভালো লাগছে। আরে কি হলো গো তোমার? বেশ তো ভালোই কথা বলছিলে, হঠাৎ করে কি এমন হলো? ওঠো না, ওঠো না গো। এক কাজ করি, ওনার মুখে পানি ছিটিয়ে দেখি যদি জ্ঞান ফিরে। বাবরে, মরে যাচ্ছিলাম গো, গলাতে খাবারটা এমন ভাবে আটকে গিয়েছিল, শ্বাসটা বন্ধ হয়ে গেছিল। ভাগ্যি ভাগ্যি তুমি জলটা দিলে গিন্নি। আমি তো ভয়ই পেয়ে গেছিলাম গো, এরকম তো আগে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। আরে গিন্নি, কান্নাকাটি করছো কেন? দেখো এখন তো আমি একদম ঠিক আছি, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। এ আমার পাগলি বউ তো, কান্নাকাটি করো না বলছি তো, জ্ঞান জ্ঞান করে কানের কাছে। হ্যাঁ, তুমি একটু সাবধানে খাওয়া দাওয়া করতে পারো না? খাবার সময় আর একটাও কথা বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে বলো তো? কালকে গিয়ে আগে ভালো করে একটা ডাক্তার দেখাবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমি তোমার সব কথা শুনবো, আর কেঁদো না। এই দেখো, এখন তো আমি একদম ঠিক আছি। আরে রোহিত, রফিকুল, দুই বন্ধু একসাথে কোথায় যাচ্ছিস? শহর থেকে কবে ফিরলি রোহিত? আমি কালকেই ফিরেছি, আর আপনার কাছেই যাচ্ছিলাম আমরা দুজন। কেন, কি হয়েছে? কিছু সমস্যা নাকি? সমস্যা মানে অনেক বড় সমস্যা হয়ে গেছে, ওটা আপনাকে ঠিক করতেই হবে। আরে কি সমস্যা হয়েছে সেটা আগে বল। ওই শুভেন্দু ব্যবসায়ীর কথা মতো কয়েকটা কাগজে রোহিতের দিদিমার টিপসই নিয়ে নিয়েছিলাম। আসলে ওই কাগজপত্রে লেখা ছিল সমস্ত সম্পত্তি শুভেন্দুর নামে করা হলো, কিন্তু শুভেন্দু দাদা আমাকে লোভ দেখিয়েছিল,
বলেছিল অর্ধেক সম্পত্তি নাকি তোর নামে করে দেবে, কিন্তু করেননি। রফিকুল, তুই এমন কাজ কবে থেকে করছিস? আমি তো জানতাম তুই ভালো ছেলে। ছি 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 ছি। মোড়ল মশাই, ও অনেক বড় ভুল করেছে, আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আমি আবার ওকে বিশ্বাস করলাম। আপনি বলুন, এই সম্পত্তি কিভাবে আবার ফিরে পাবো আমরা? কারণ ওগুলো আমার দিদিমার সম্পত্তি। দিদিমা যদি জানতে পারে এরকম ঘটনা ঘটেছে, তাহলে উনি নির্ঘাত হার্ট অ্যাটাক করে মারা যাবেন। দেখ রোহিত, এখানে আমি কিছু করতে পারবো না, কারণ তোর দিদিমা নিজেই টিপসই দিয়েছে। তাহলে শুভেন্দু দাদাকে ভয় দেখালেই হয়। কাকে ভয় দেখাবে? আরে ওর তো খুব শরীর খারাপ, ওর বাড়িতেই তো যাচ্ছি আমি। কালকে রাত থেকে নাকি খুব শরীর খারাপ হয়েছে। আর তোদের ব্যাপারটা আমি কিছু করতে পারবো না। তোরা যদি বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারিস তাহলে কর, আমি এখন যাই। আমার মাথায় একটা জবরদস্ত বুদ্ধি এসেছে। আমি শুনেছিলাম শুভেন্দু তার স্ত্রী নাকি অতটা লেখাপড়া জানে না। আর তুই তো শুভেন্দুর কাছে কাজ করতিস, তুই গিয়ে কাগজপত্রগুলো দেখে বের করে নিবি। ওর স্ত্রীকে বলবি এগুলো দরকার, এভাবেই তুই নিয়ে চলে আসিস। হ্যাঁ, বুদ্ধিটা ভালো, তবে দেখি পারি কি না কাজটা। হায় হায়, কি হলো তোমার? ডাক্তারকে কখন খবর দিয়েছি, এখন এসে পৌঁছলো না। এদিকে যে আমার স্বামীর জ্ঞান ফিরছে না, কি হবে আমার? এই মালতী, তোমার স্বামীর কি অবস্থা? কালকে রাত থেকে শুনলাম নাকি খুব শরীর খারাপ। হ্যাঁ মোড়ল মশাই, আপনি ঠিকই শুনেছেন, এখনো জ্ঞান ফেরেনি। শরীর খারাপ তো করবেই। এত মানুষের অভিশাপ লেগেছে যে কত মানুষের জমি সম্পত্তি হাতিয়ে নিল, ওর কি আর ভালো হবে? মোড়ল মশাই, এইসব কথা এখন থাক না, মানুষটা তো অসুস্থ। অসুস্থ তো আমি কি করব? আমি তো আর ডাক্তার নই। যেটা করেছে সেটাই বললাম। আমি সব জেনেও তো কিছু করতে পারবো না, কারণ ও তো সব নিজের নামে করে নিয়েছে। এরকম মানুষের কি করে ভালো হবে আমাকে বলতে পারো? আমি মানছি উনি অনেক খারাপ কাজ করেছেন, তাহলে আপনি এসে ওনাকে অভিশাপ দিচ্ছেন? না না, আমি অভিশাপ দিচ্ছি না। পারলে সমস্ত সম্পত্তি যার যার থেকে লুটে নিয়েছিল সকলকে ফিরিয়ে দিও। আশা করছি ওপরওয়ালা একটু হলেও দয়া করবে। এর থেকে বেশি কি আর বলবো? হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। এরকম চুরি করা সম্পত্তি থাকার থেকে না থাকাই ভালো। আমার কাছে আমার স্বামীর জীবন আগে, তারপরে সবকিছু। এর যা অবস্থা, একে একমাত্র ওপরওয়ালাই বাঁচাতে পারে। সব কিছু এখন ওপরওয়ালার হাতে। দেখো তোমরা তোমাদের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারো কিনা। চললাম আমি। বৌদি, বৌদি, কি হয়েছে? তুমি এরকম ভাবে অসহায়ের মতো বসে আছো কেন? কি আর করব বলো, তোমার কর্তাবাবু মৃত্যুশয্যায় শুয়ে আছে। কখন কি হয়ে যাবে কেউ জানে না। কেন হয়েছে কেউ বলতে পারছে না। সবাই বলছে নাকি অনেক মানুষের অভিশাপ লাগার কারণে এরকম হয়েছে। হ্যাঁ বৌদি, এরকম হতেই পারে। এই কদিন আগে শুভেন্দু দাদা আমার বন্ধু রোহিতের দিদিমার সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। এবার সবাই তো অভিশাপ দেবেই, তাই না? আচ্ছা, আমি যদি তোমাদের জমি জমা ফিরিয়ে দিই, তাহলে তো নিশ্চয়ই তোমাদের দাদা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যেতেই পারে। তাহলে বৌদি, তুমি কাগজে দাদার একটা টিপসই করিয়ে রোহিতকে দিয়ে দাও। রোহিত বাবু, তুমি কিন্তু আমার স্বামীর জন্য উপরওয়ালার কাছে একটু দোয়া করবে। আমার স্বামী ভালো হয়ে গেলে এরকম কাজ কখনো করবে না। নিশ্চয়ই দোয়া করব। তবে আমার দিদিমার জমির কাগজপত্রগুলো পেয়ে গেলে ভালো হতো। আপনি একটু তাড়াতাড়ি করুন। রফিকুল, তুমি তাহলে তাদের পত্রগুলো আলমারি থেকে বের করে ওই ঘরে নিয়ে এসো। আমি তো ইংরেজি পড়তে জানি না, তুমি একটু পড়ে দিও। বৌদি, তুমি তাহলে দাদার কাছে যাও, আমি নিয়ে যাচ্ছি। রোহিত, তুই বৌদির সাথে যা। হ্যাঁ। কি হলো, রফিকুল কি কাগজপত্রগুলো খুঁজে পেল না নাকি? এত দেরি করার ছেলে তো ও নয়। এই যে বৌদি, কাগজগুলো পেয়েছি, আর কালিও এনেছি। এবার তুমি চটপট দাদার হাত দিয়ে টিপসইটা এনে কাগজটা দিয়ে দাও। তাহলে রোহিতের দিদিমার জমি সম্পত্তি সব ফিরে পেয়ে যাবে। এখনই করে দিচ্ছি, তুমি চিন্তা করো না। আমরা আর এসব খারাপ কাজ করব না। আশা করছি তোমার দাদা এবার ভালো হয়ে যাবে, ওকেও এসব কাজ করতে দেব না। এই যে, আমরা আমাদের কাজ করে দিয়েছি। এবার গ্রামের আরো সমস্ত মানুষের সম্পত্তিও ফিরিয়ে দেব। রোহিত দেখ,
আমি তোর সাথে বেইমানি করেছিলাম, তবে তোর দিদিমার সম্পত্তি আমি তোকে ফিরিয়ে দিলাম। এবার তো আমার উপর বিশ্বাস কর। দেখ ভাই, বিশ্বাস হলো কাঁচের মতো। কাঁচ ভেঙে গেলে যেমন জোড়া লাগলেও ফাটল থেকে যায়, ঠিক তেমনই বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগালে একটু হলেও ফাটল থেকে যায় রে। তাহলে তুই কি আমাকে ক্ষমা করবি না? ক্ষমা তো তোকে করে দিয়েছি, তবে আর কোনোদিন বিশ্বাস করতে পারবো না রে। তুই নিজের দোষে নিজের জায়গাটা নষ্ট করলি, আর খারাপ কাজ করে কোনোদিন বড়লোক হওয়ার চেষ্টা করিস না। দেখছিস তো শুভেন্দুদার কি অবস্থা, ওপরওয়ালা ঠিক এরকমই অবস্থা করে দেবে। চললাম। তোমার বন্ধুর কথাগুলো ঠিকই বলেছে, ভুল কিচ্ছু বলেনি। 10টা মানুষের খারাপ করে নিজে বড়লোক হওয়ার কোনো মূল্য নেই। তাই হয়তো আজ আমার স্বামীর এই অবস্থা। শুধরে যাও এবার।